আগামী 19 তারিখ মালদ্বীপের বিরুদ্ধে ভারতের প্রথম একাদশ কী হতে পারে? এই ম্যাচের লাইভ টেলিকাস্ট তোমরা কোথায় দেখতে পাবে? মোহনবাগানের হয়েই খেলার ইচ্ছা প্রকাশ করল বিদেশি প্লেয়ার বিনো জর্জ। সে কি ইস্টবেঙ্গল দলেই থাকছেন নাকি দল পরিবর্তন করছেন? বিপিন সিং নজরে রয়েছে। মেহতাবি কিন্তু প্রধান টার্গেট মোহনবাগান দলের। তো এই সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো নিয়েই এই ভিডিওতে তোমাদের মধ্যে আলোচনা করার আছে। সেক্ষেত্রে ভিডিওটা কিন্তু বেশ ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে। তো সেই কারণেই ভিডিওটা তোমাদের না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিও। আর তোমরা যারা আমাদের এই চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এইরকম লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো সবার প্রথমেই যদি আমাদের জাতীয় দলকে নিয়ে আলোচনা করা যায়, তো এই মাসে আমাদের জাতীয় দলের এএফসি এশিয়ান কাপের কোয়ালিফায়ারের ম্যাচ রয়েছে বাংলাদেশের বিরুদ্ধে, সেটা তোমরা জানো। আর এই গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামার আগেই ভারত তারা মালদ্বীপসের বিরুদ্ধে একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে নামছে। তো এই ম্যাচটা অনুষ্ঠিত হবে আগামী 19 তারিখ তথা আগামীকাল সন্ধ্যে 7টা থেকে জওহরলাল নেহরু স্টেডিয়ামে। ভারতের বর্তমান ফিফা র্যাঙ্কিং হচ্ছে 126, অপরদিক দিয়ে মালদ্বীপের বর্তমান ফিফা র্যাঙ্কিং হচ্ছে 162। সেক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো ভারত কিন্তু অনেকটা স্ট্রং সাইড এই মালদ্বীপের তুলনায়। এই দুটো দল এর আগে মোট মুখোমুখি হয়েছে 21 বার, যেখানে ভারত ম্যাচ জিতেছে 15 বার, 4 বার ম্যাচ জিতেছে মালদ্বীপ এবং 2 বার ম্যাচ ড্র হয়েছে। তবে মালদ্বীপের বিরুদ্ধে ভারত এগিয়ে থাকলেও ভারতের শেষ কয়েকটা ম্যাচের পারফরমেন্স সেটা কিন্তু যথেষ্টই চিন্তায় রাখছে ভারতীয় ফুটবল সমর্থকদের। কারণ গত 12 ম্যাচ আগে ভারতের জাতীয় দল তারা কিন্তু জয়ের মুখ দেখেছিল। তারপর থেকে বেশিরভাগ ম্যাচেই হার বা ড্র করেছে ভারত। সেক্ষেত্রে শেষ কিছু ম্যাচের পরিসংখ্যান কিন্তু মোটেই ভালো নয় আমাদের জাতীয় দলের। সেহেতু আবারও 489 দিন পর ভারত জয়ের মুখ দেখতে পাবে নাকি, সেই দিকেই কিন্তু আগামীকাল নজর থাকবে আপামর ভারতীয় ফুটবল সমর্থকদের। তো যাই হোক, এবার যদি এই ম্যাচের জন্য আমাদের জাতীয় দলের সম্ভাব্য একাদশ কী হতে পারে সেই নিয়ে আলোচনা করা যায়, তো দেখো বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামার আগে কোচ মানালো মার্কুয়েজ রোকা তিনি কিন্তু চাইবেন তার দলের স্ট্রং এবং উইকনেসগুলো বুঝে নিতে। সেক্ষেত্রে মালদ্বীপের বিরুদ্ধে দুরকম প্লেইং 11 কিন্তু ইউজ করতে পারে কোচ মানালো মার্কুয়েজ রোকা, যেখানে একটা ব্যালেন্সড ফরমেশন এবং অপরটা অ্যাটাকিং ফরমেশন ইউজ করতে পারে। সেক্ষেত্রে এখানে সর্বপ্রথম অ্যাটাকিং ফরমেশনটা নিয়ে আলোচনা করলে এখানে 3-5-2 ফরমেশনটা ব্যবহার করতে পারে কোচ মানালো মার্কুয়েজ রোকা, যেখানে দলের গোলকিপার পজিশনে দেখা যাবে বিশালকায়েত অথবা আমরিন্দর সিংকে। তবে এই মৌসুমে আইএসএলের পারফরমেন্সের নিরিখে বিশালকায়েতের কিন্তু স্টার্ট করার সম্ভাবনাটা প্রবল। তিনের ডিফেন্স নিয়ে কথা বললে তিনের ডিফেন্সে দেখা যাবে সুভাশিস বোস, সন্দেশ জিঙ্গান এবং রাহুল বেকেকে। মাঝমাঠের 5 জনের মধ্যে 2 জন ডিফেন্সিভ মিডে থাকবে আপুইয়ার সাথে সুরেশ সিং, এবং অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে থাকবে ব্র্যান্ডন ফার্নান্ডেজ, এবং 2 উইংয়ে দেখা যাবে লিস্টন কোলাসের সাথে মানবীর সিংকে। তো লিস্টন কোলাস এবং মানবীর সিং এই জুটি যেহেতু আইএসএলে মোহনবাগান দলের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করেছে, সেহেতু কোচ মানালো মার্কুয়েজ রোকা তিনি কিন্তু চাইবেন এই জুটিকে ব্যবহার করেই আক্রমণের ঝাঁজটাকে আরও বাড়াতে। তবে লেফট উইং পজিশনে লিস্টন কোলাসের পাশাপাশি নাওরেম মহেশ সিং এবং আশিক কুরুনিয়ান তাদেরকেও কিন্তু ব্যবহার করতে পারে কোচ মানালো মার্কুয়েজ রোকা। তো এই ফরমেশনে জোড়া স্ট্রাইকার হিসেবে থাকবে সুনীল ছেত্রীর সাথে ইরফান যাদব। 3-5-2 ফরমেশনে এটা কিন্তু একটা বেস্ট লাইন আপ হতে পারে মালদ্বীপসের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার। তো এবার ব্যালেন্সড প্লেইং 11 নিয়ে কথা বললে এই ফরমেশনটা হতে চলেছে 4-2-3-1, যেখানে গোলকিপার পজিশনে শুরু করবে বিশালকায়েত। 4 ডিফেন্সের লেফট ব্যাকে থাকবে সুভাশিস বোস বা নাওরেম রোশন সিং, এবং 2 সেন্টার ব্যাক পজিশনে থাকবে সন্দেশ জিঙ্গানের সাথে রাহুল বেকে, এবং দলের রাইট ব্যাক পজিশনে দেখা যেতে পারে ভালপুইয়াকে। তবে আবার রাইট ব্যাক পজিশনে রাহুল বেকেকে রেখে সেন্টার ব্যাক পজিশনে সন্দেশ জিঙ্গানের সাথে মেহতাব সিংকেও কিন্তু ইউজ করা যেতে পারে। তো এই ফরমেশনেও 2 জন ডিফেন্সিভ মিডে দেখা যাবে আপুইয়ার সাথে সুরেশ সিংকে, এবং 2 উইংয়ে থাকবে লিস্টন কোলাসের সাথে মানবীর সিং, এবং অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে খেলবে ব্র্যান্ডন ফার্নান্ডেজ অথবা নাওরেম মহেশ সিং, আর সিঙ্গেল স্ট্রাইকার হিসাবে থাকবে সুনীল ছেত্রী অথবা ইরফান যাদব। তো 4-2-3-1 ফরমেশনে এইরকমই কিন্তু প্লেইং 11 ইউজ করতে পারে কোচ মানালো মার্কুয়েজ রোকা। তো বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানিও তোমাদের মতে এই ম্যাচের প্লেইং 11 কেমন হতে পারে এবং এই ম্যাচের ফলাফলই বা কী হতে পারে। এই বিষয়ে তোমাদের কি মতামত তা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো যাই হোক, এবার যদি এই ম্যাচের লাইভ টেলিকাস্টের বিষয় নিয়ে কথা বলা যায়, তো আমাদের জাতীয় দলের এই ম্যাচটা তোমরা দেখতে পাবে মোবাইলে জিও হটস্টার অ্যাপে, এবং টিভিতে দেখতে পাবে স্টার স্পোর্টস 3 চ্যানেলে। আর মোস্ট প্রবাবলি এই ম্যাচটা কিন্তু ফ্রিতেই দেখানো হতে পারে মোবাইলে। তবে ইনকেস যদি ফ্রিতে না দেখানো হয় তাহলে কিন্তু অন্যান্য ম্যাচের মতন এই ম্যাচেরও ফ্রি লাইভ লিঙ্ক আমি তোমাদের প্রোভাইড করে দেবো। তো যে একেবারে নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে ইস্টবেঙ্গল দলের ভারতীয় কোচ বিনো জর্জের বিষয় নিয়ে।
তো তোমাদের এর আগেই জানিয়ে দিয়েছি আগামী মরশুমে ইস্টবেঙ্গল দলে যোগ দিতে চলেছে 50 বছর বয়সী ভারতীয় কোচ থাংবই সিংটো, যে এর আগে হায়দ্রাবাদ এফসি দলের টিডি এবং হায়দ্রাবাদ এফসি দলের হেড কোচের পদে দায়িত্বে ছিলেন। তো যেমনটা খবর, ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এই সিংটোকে সিনিয়র দলের অ্যাসিস্ট্যান্ট কোচ এবং রিজার্ভ দলের দায়িত্বের জন্য নিয়ে আসছেন। তবে এবার প্রশ্ন হচ্ছে, ইস্টবেঙ্গল দলের এই সমস্ত ভূমিকাগুলো তো পালন করছে আরেক ভারতীয় কোচ বিনো জর্জ, এবং বিনো জর্জের নেতৃত্বে ইস্টবেঙ্গলের জুনিয়র দল তারা কিন্তু প্রতিটা মরশুমেই দুর্দান্ত পারফরমেন্স করে আসছে। তাহলে আগামী মরশুমে থাংবই সিংটো আসলে বিনো জর্জের কী ভূমিকা থাকবে ইস্টবেঙ্গল দলে? তো দেখো, বিনো জর্জের বিষয়ে বর্তমানে যা লেটেস্ট আপডেট বেরিয়ে এসেছে, বিনো জর্জের কাছে আই লিগের দুটো ক্লাবের কাছ থেকে অফার এসেছে। তবে তিনি এখনই তার আগামী মরশুমের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি, কারণ তিনি চাইছেন ইস্টবেঙ্গল দলে আগামী মরশুমে থাংবই সিংটোর ভূমিকাটা কেমন হবে সেটা জানতে। সেক্ষেত্রে থাংবই সিংটোকে যদি শুধুমাত্র জাতীয় দলের অ্যাসিস্ট্যান্ট কোচ এবং জাতীয় দলের অন্যান্য দায়িত্ব দেওয়া হয় এবং বিনো জর্জকে যদি ইস্টবেঙ্গলের রিজার্ভ দলের পুরো দায়িত্বটা তুলে দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু বিনো জর্জ তিনি আগামী মরশুমেও ইস্টবেঙ্গল দলে কন্টিনিউ করবেন। আর যদি থাংবই সিংটোকে সিনিয়র দলের পাশাপাশি জুনিয়র দলেরও দায়িত্ব দেওয়া হয়, তাহলে খুব সম্ভবত বিনো জর্জ সে কিন্তু এই মরশুম শেষেই ইস্টবেঙ্গল থেকে বিদায় নিয়ে নেবেন। সেক্ষেত্রে এই বিনো জর্জের আগামী মরশুমে ইস্টবেঙ্গল দলের ভবিষ্যৎটা কী সেটা কিন্তু এখনই স্পষ্টভাবে বলে দেওয়া যাচ্ছে না। সেহেতু আগামী মরশুমে বিনো জর্জের ইস্টবেঙ্গলে থাকার সম্ভাবনাটা কিন্তু এখন 50-50। তখন এটাই দেখার বিষয় হবে আগামী মরশুমে বিনো জর্জ সে ইস্টবেঙ্গল দলে স্টে করে নাকি আই লিগের কোনো ক্লাবে সে যোগদান করে। তো যে একেবারে নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে কোন বিদেশি সে মোহনবাগান দলেই খেলার ইচ্ছা প্রকাশ করেছে সেই বিষয় নিয়ে। তো বন্ধুরা, সেই বিদেশিটা আর কেউ নয়, সেই বিদেশিটা হচ্ছে বর্তমানে মোহনবাগান দলের স্কটিশ জাদুঘর গ্রেগ স্টুয়ার্ট, যে গ্রেগ স্টুয়ার্টকে এই মরশুমে 1 বছরের চুক্তিতে নিজেদের দলে চূড়ান্ত করেছিল মোহনবাগান ম্যানেজমেন্ট। গ্রেগ স্টুয়ার্টের সাথে এই মে মাসেই কিন্তু চুক্তি শেষ হয়ে যাচ্ছে মোহনবাগান দলের। সেহেতু আগামী মে মাস পরেই গ্রেগ স্টুয়ার্ট তিনি কিন্তু উইদাউট ক্লাব হয়ে যাচ্ছেন, এবং এই স্কটিশ জাদুঘরকে দলে নেওয়ার জন্য আইএসএলের তার প্রাক্তন ক্লাব জামশেদপুর এফসি এবং স্কটিশ প্রিমিয়ারশিপের তার প্রাক্তন দল কিলমার্নক এফসি তারা কিন্তু ইতিমধ্যেই গ্রেগ স্টুয়ার্টকে দলে নেওয়ার জন্য ইন্টারেস্ট শো করেছে। তো এই স্কটিশ মিডফিল্ডার এই মরশুমে মোহনবাগান জার্সিতে বেশ কিছু ম্যাচে চোটের কারণে অনুপস্থিত থাকলেও যে কটা ম্যাচে সে মোহনবাগান জার্সিতে খেলতে নেমেছে সেই কয়টা ম্যাচেই কিন্তু মোহনবাগান দলের মাঝ মাঠের অন্যতম প্রধান ভূমিকা তিনি নিয়েছিলেন। মোহনবাগান জার্সিতে এই মরশুমে আইএসএলে মোট 18 ম্যাচে 2টো গোল এবং 5টা অ্যাসিস্ট করেছে গ্রেগ স্টুয়ার্ট। আইএসএলের অন্যতম সেরা বিদেশি মিডফিল্ডারদের তালিকায় প্রথম স্থানে থাকবেন এই গ্রেগ স্টুয়ার্ট, সেটা বলাই যায়। তবে তার অত্যন্ত চোট প্রবণতার জন্য গ্রেগ স্টুয়ার্টের চুক্তি বৃদ্ধি নিয়ে এখনই কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নিতে নারাজ মোহনবাগান ম্যানেজমেন্ট। তবে আবার অপর দিক দিয়ে গ্রেগ স্টুয়ার্ট তিনি জানিয়েছেন তিনি বিদেশি লিগের থেকে ভালো অফারের খোঁজে রয়েছেন। তবে সে যদি আগামী মরশুমে ভারতে স্টে করে তাহলে তিনি শুধুমাত্র মোহনবাগান দলের হয়েই খেলতে চান। তো মাত্র 1 মরশুম খেলেই গ্রেগ স্টুয়ার্ট তিনি মোহনবাগান দলকে এতটাই আপন করে নিয়েছেন যে যার কারণে সে কিন্তু আইএসএলে শুধুমাত্র মোহনবাগান দলের হয়েই খেলার ইচ্ছা প্রকাশ করেছে। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে গ্রেগ স্টুয়ার্টের সাথে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা আগামী মরশুমের জন্য চুক্তি বৃদ্ধি করে নাকি গ্রেগ স্টুয়ার্ট সে বিদেশি কোনো ক্লাবে খেলতে যায়। তো বন্ধুরা, তোমাদের মতে গ্রেগ স্টুয়ার্টকে কি মোহনবাগান দলে রেখে দেওয়াটা বেটার হবে নাকি মোহনবাগান ম্যানেজমেন্ট গ্রেগ স্টুয়ার্টকে রিলিজ করে দিলেও কোনো সমস্যা নেই? এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো যে একেবারে নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে 30 বছর বয়সী ভারতীয় লেফট উইং পজিশনের প্লেয়ার বিপিন সিংকে নিয়ে। 1.6 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই বিপিন সিং সে ভারতীয় ফুটবল সার্কিটের অন্যতম পরিচিত একজন প্লেয়ার। ভারতের জাতীয় দলের হয়ে 7টা ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে এই মণিপুরি উইঙ্গারের। ক্লাব ক্যারিয়ারে আবার মুম্বাই সিটি এফসির হয়ে 155 ম্যাচে 27টা গোল এবং 16টা অ্যাসিস্টও রয়েছে তার খাতায়। লেফট উইংয়ের পাশাপাশি রাইট উইং পজিশনে খেলতে অভ্যস্ত থাকা এই বিপিন সিং সে 2018-19 মরশুম থেকেই একটা লম্বা সময় ধরে সে খেলে আসছে আইএসএলের অন্যতম সেরা ক্লাব মুম্বাই সিটি এফসি দলে। তবে আবার মুম্বাই সিটি এফসি দলের সাথে বিপিন সিংয়ের এই মে মাসেই চুক্তি শেষ হয়ে যাচ্ছে, এবং যেমনটা খবর এই বিপিন সিং সে একটা দীর্ঘ সময় মুম্বাই সিটি এফসি দলে কাটিয়ে সে কিন্তু আবার আসন্ন মরশুমে মুম্বাই সিটি এফসি দল ছেড়ে দিয়ে তিনি যোগ দিতে চলেছেন কেরালা ব্লাস্টার এফসি দলে। এবং যেমনটা খবর কেরালা ব্লাস্টার এফসির সাথে অ্যাডভান্স পর্যায়ে কিন্তু কথাবার্তা চালাচ্ছে এই বিপিন সিং। সেক্ষেত্রে এই বিপিন সিংয়ের মুভটা যে কেরালা ব্লাস্টার এফসির জন্য একটা দুর্দান্ত সাইনিং হতে চলেছে আসন্ন মরশুমে সেটা কিন্তু বলাই যায়। তো যে একেবারে লাস্ট আপডেটটা বেরিয়ে আসছে আর এক মুম্বাই সিটি এফসি দলের ভারতীয় প্লেয়ার মেহতাব সিংকে নিয়ে। 26 বছর বয়সী ভারতীয় সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ার এই মেহতাব সিং সেও কিন্তু 2020-21 মরশুম থেকে একটা লম্বা সময় ধরে খেলে আসছে মুম্বাই সিটি এফসি দলের হয়ে। 2.2 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই মেহতাব সিং সে সেন্টার ব্যাক পজিশনের পাশাপাশি রাইট ব্যাক পজিশনেও খেলতে অভ্যস্ত।
এর আগেই তোমাদের জানিয়েছিলাম আনোয়ার আলীর প্রপার রিপ্লেসমেন্ট প্লেয়ার খুঁজছে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট। তবে এই মরশুমে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা আনোয়ার আলীর উপযুক্ত রিপ্লেসমেন্ট প্লেয়ার খুঁজতে ব্যর্থ হলেও তারা আগামী মরশুমে যে কোনো মূল্যে আনোয়ার আলীর উপযুক্ত রিপ্লেসমেন্ট দলে নিতে চাইছেন, যার কারণে একাধিক ভারতীয় ডিফেন্ডারদের সাথেও কিন্তু কথাবার্তা শুরু করে দিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট। তবে যেমনটা খবর, আনোয়ার আলীর রিপ্লেসমেন্ট হিসাবে এই মেহতাব সিংকেই নাকি প্রধান টার্গেট লিস্টে রেখেছে মোহনবাগান ম্যানেজমেন্ট। এবং যেমনটা খবর, মোহনবাগান ম্যানেজমেন্ট চাইছে যে করেই হোক এই মেহতাব সিংয়ের ডিলটা ডান করতে। তবে এই ডিলটার ক্ষেত্রে মোহনবাগান ম্যানেজমেন্টকে কিন্তু বেশ কিছু সমস্যার ফেস করতে হতে পারে। যেমন এই মেহতাব সিংয়ের সাথে মুম্বাই সিটি এফসির এখনও এক মরশুমের চুক্তি বাকি রয়েছে, সেহেতু এই মেহতাব সিংকে মুম্বাই সিটি এফসি ছাড়তে কতটা আগ্রহী হবে সেটাও কিন্তু একটা বড় চিন্তার বিষয়। আর যদি মুম্বাই সিটি এফসি ম্যানেজমেন্ট তারা মেহতাব সিংকে ছাড়তে রাজিও হয়, তাহলেও কিন্তু সেটা একটা মোটা অর্থের বিনিময়। আর সেই মোটা অর্থটাই মোহনবাগান ম্যানেজমেন্ট দিতে কতটা রাজি হবে সেটাই কিন্তু দেখার বিষয় হবে। আবার এর পাশাপাশি এই মৌসুমে আপুই আসে মুম্বাই সিটি এফসি ছেড়ে মোহনবাগান দলে যোগ দেওয়ায় এই দুই ম্যানেজমেন্টের মধ্যে কিন্তু সম্পর্কটা খুব একটা সুমধুর নয়। সেক্ষেত্রে আপুইয়ার পর আরও একটা গুরুত্বপূর্ণ প্লেয়ারকে ছাড়তে কতটা রাজি হবে মুম্বাই সিটি এফসি ম্যানেজমেন্ট সেটাও কিন্তু দেখার বিষয় হবে। সেক্ষেত্রে এটা বলাই যায় মেহতাব সিং মোহনবাগান ম্যানেজমেন্টের প্রধান টার্গেট লিস্টে থাকলেও এই ডিলটা ব্রেক করাটা কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্টের জন্য খুব একটা সহজ কাজ হবে না। তবে আবার যদি মেহতাব সিংয়ের ডিলটা ব্রেক না করা যায়, তাহলে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট তারা ব্যাকআপ হিসাবে আরও বেশ কয়েকজন সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ারকে টার্গেট লিস্টে রেখেছে। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে শেষ পর্যন্ত আপুইয়ার মতন আরও একটা বড় চমক দিয়ে মুম্বাই সিটি এফসি থেকে মেহতাব সিংকে ছিনিয়ে নিয়ে আসতে পারে নাকি মোহনবাগান ম্যানেজমেন্ট। তো বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানিও আনোয়ার আলীর রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসাবে মেহতাব সিং কেমন অপশন হবে মোহনবাগানের জন্য। এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওতেই গুরুত্বপূর্ণ আপডেট করা নিয়েই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি, তারা কিন্তু অবশ্যই নিচের ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথেও যুক্ত হয়ে যেও। কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলটার নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে জানার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা কিন্তু অবশ্যই মনে করে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।